2 মাস 6 মাসের কথা নয়, 25 বৎসরের কাহিনী বলিতেছি। বনমালী প্রাচীন হইয়াছেন। কয়েক বৎসর হইতে রোগে ভুগিয়া ভুগিয়া এইবার শয্যা আশ্রয় করিয়া টের পাইয়াছিলেন আর বোধহয় উঠিতে হইবে না। তিনি চিরদিনই ভগবৎ পরায়ণ ও ধর্মভীরু। মরণে তাহার ভয় ছিল না। শুধু একমাত্র সন্তান বিজয়ার বিবাহ দিয়া যাইবার অবকাশ ঘটিল না মনে করিয়াই কিছু ক্ষুণ্ণ ছিলেন। সেদিন অপরাহ্নকালে হঠাৎ বিজয়ার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া বলিয়াছিলেন, মা, আমার ছেলে নেই বলে আমি এতটুকু দুঃখ করিনি। তুই আমার সব। এখনো তোর 18 বৎসর বয়স পূর্ণ হয়নি বটে, কিন্তু তোর এইটুকু মাথার উপর আমার এত বড় বিষয়টা রেখে যেতেও আমার এক বিন্দু ভয় হয় না। তোর মা নেই, ভাই নেই, একটা খুড়ো জ্যাঠা পর্যন্ত নেই, তবু আমি নিশ্চয়ই জানি আমার সমস্ত বজায় থাকবে। শুধু একটা অনুরোধ করে যাই মা, জগদীশ যাই করুক আর যাই হোক, সে আমার ছেলেবেলার বন্ধু, তাকে ভালোবাসি, এই কথাটা ভুলিস নে মা। তার একটি ছেলে আছে, তাকে চোখে দেখিনি, কিন্তু শুনেছি সে বড় সৎ ছেলে। বাপের দোষে সে যেন না দণ্ড ভোগ করে, এই আমার অনুরোধ। বিজয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিয়াছিল, বাবা, তোমার আদেশ আমি কোনোদিন অমান্য করব না। জগদীশবাবু যতদিন বাঁচবেন তাকে তোমার মতোই মান্য করব, কিন্তু তার অবর্তমানে সমস্ত বিষয় মিছামিছি তার ছেলেকে কেন ছেড়ে দেব? তাকে তুমিও কখনো চোখে দেখনি, আমিও দেখিনি। আর যদি সত্যিই তিনি লেখাপড়া শিখে থাকেন, অনায়াসেই তো পিতৃঋণ শোধ করতে পারবেন। বনমালী মেয়ের মুখের পানে চোখ তুলিয়া কহিয়াছিলেন, ঋণ তো কম নয় মা, ছেলে মানুষ, এ যদি না শুধতে পারে। মেয়ে জবাব দিয়াছিল, যে না পারে সে কুসন্তান বাবা, তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। বনমালী তাহার সুশিক্ষিতা তেজস্বিনী কন্যাকে চিনিতেন, তাই আর পীড়াপিড়ি করেন নাই। শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন, সমস্ত কাজকর্মে ভগবানকে মাথার উপর রেখে যা কর্তব্য তাই করো মা। তোমাকে বিশেষ কোনো আদেশ দিয়ে আমি আবদ্ধ করে যেতে চাইনি। বলিয়া ক্ষণকাল মৌন থাকিয়া কহিয়াছিলেন, জানিস মা বিজয়া, এই জগদীশ যখন একটা মানুষের মতো মানুষ ছিল, তখন তুই না জন্মতেই সে তোকে তার এই ছেলেটির নাম করে চেয়ে নিয়েছিল। আমিও মা কথা দিয়েছিলাম। বলিয়া তিনি যেন উৎসুক দৃষ্টিতেই চাহিয়াছিলেন। তাহার এই কন্যাটি শিশুকালেই মাতৃহীন হইয়াছিল বলিয়া তিনি তাহার পিতামাতা উভয়ে স্থান পূর্ণ করিয়াছিলেন। তাই বিজয়া পিতার কাছে মায়ের আবদার করিতেও কোনো দিন সংকোচ বোধ করে নাই। কহিয়াছিল, বাবা, তুমি তাকে শুধু মুখের কথাই দিয়েছিলে, তোমার মনের কথা দাওনি। কেন মা? তা দিলে কি একবার তাকে চোখের দেখা দেখতেও চাইতে না? বনমালী বলিয়াছিলেন, রাসবিহারীর কাছে যখন শুনেছিলাম ছেলেটি নাকি তার মায়ের মতোই দুর্বল, এমনকি
ডাক্তারেরা তার দীর্ঘ জীবনের কোনো আশাই করেন না। তখন তাকে কাছে পেয়েও একবার আনিয়ে দেখতে চাইনি। এই কলকাতা শহরেই কোন একটা বাসায় থেকে সে তখন বিয়ে পড়ত। তারপরে নিজের নানান অসুখে বিসুখে সে কথা আর ভাবিনি। কিন্তু এখন দেখছি সেটাই আমার মস্ত ক্ষতি হয়ে গেছে মা। তবু তোকে সত্যি বলছি বিজয়া, সে সময় জগদীশকে তোর সম্বন্ধে আমার মনের কথাটাই দিয়েছিলাম। কিছুক্ষণ থামিয়া বলিয়াছিলেন, আজ জগদীশকে সবাই জানে একটা অকর্মণ্য জুয়ারি অপদার্থ মাতাল, কিন্তু এই জগদীশই একদিন আমাদের সকলের চেয়ে ভালো ছেলে ছিল। বিদ্যা বুদ্ধির জন্য বলছি না মা, সে অনেকেরই থাকে, কিন্তু এমন প্রাণ দিয়ে ভালোবাসতে আমি কাউকে দেখিনি। এই ভালোবাসাই তার কাল হয়েছে, তার অনেক দোষ আমি জানি, কিন্তু যখনই মনে পড়ে স্ত্রীর মৃত্যুতে সে শোকে পাগল হয়ে গেছে, তখন তোর মায়ের কথা স্মরণ করে আমি তো মা তাকে মনে মনে শ্রদ্ধা না করে পারিনে। তার স্ত্রী ছিলেন সতী লক্ষ্মী। তিনি মৃত্যুকালে নরেনকে কাছে ডেকে শুধু বলেছিলেন, বাবা, শুধু এই আশীর্বাদই করে যাই যেন ভগবানের উপর তোমার অচল বিশ্বাস থাকে। শুনেছি নাকি মায়ের এই শেষ আশীর্বাদটুকু নিষ্ফল হয়নি। নরেন এইটুকু বয়সেই ভগবানকে তার মায়ের মতোই ভালোবাসতে শিখেছে। যে এ পেরেছে, সংসারে তার আর বাকি কি আছে মা? বিজয়া প্রশ্ন করিয়াছিল, এইটাই কি সংসারে সবচেয়ে বড় পারা বাবা? মরণ প্রতীক্ষায় বনমালীর দিন কাটিতেছিল। কন্যার প্রশ্নে তাহার শুষ্ক চক্ষু সজল হইয়া উঠিয়াছিল। দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া বলিয়াছিলেন, এইটি সবচেয়ে বড় পারা মা। সংসারের মধ্যে, সংসারের বাইরে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় পারা আর কিছু নেই বিজয়া। তুমি নিজে কোনোদিন পারো আর না পারো, এ যে পারে তার পায়ে যেন মাথা পাততে পারো। আমি মরণকালে তোমাকে এই আশীর্বাদ করে যাই। পিতৃপক্ষের উপর উপুড় হইয়া পড়িয়া সেদিন বিজয়ার মনে হইয়াছিল, কে যেন বড় মধুর, বড় উজ্জ্বল দৃষ্টি দিয়া তাহার পিতার বুকের ভিতর হইতে তাহার নিজের বুকের গভীর অন্তঃস্থল পর্যন্ত চাহিয়া দেখিতেছে। এই অভূতপূর্ব পরমাশ্চর্য অনুভূতি সেদিন ক্ষণকালের জন্য তাহাকে আবিষ্ট করিয়াছিল। বনমালী কহিয়াছিলেন, ছেলেটির নাম নরেন। তার বাপের মুখে শুনেছি সে ডাক্তার হয়েছে, কিন্তু ডাক্তারি করে না। এখন যদি এদেশে সে থাকতো, এই সময়ে একবার তাকে আনিয়ে চোখের দেখা দেখে নিতাম। বিজয়া জিজ্ঞাসা করিয়াছিল, এখন তিনি কোথায় আছেন? বনমালী বলিয়াছিলেন, তার মামার কাছে বর্মায়। জগদীশের এখন তো আর সব কথা গুছিয়ে বলবার ক্ষমতা নেই, তবু তার মুখের দুই একটা ভাষা ভাষা কথায় মনে হয় যেন সে ছেলে তার মায়ের সমস্ত সদ্গুণই পেয়েছে। ভগবান করুন যেখানে যেমন করেই থাক, যেন বেঁচে থাকে।
সন্ধ্যা হইয়াছিল। ভৃত্য আলো দিতে আসিয়া বিলাসবাবুর আগমন সংবাদ জানাইয়া গেলে বনমালী বলিয়াছিলেন, তবে তুমি নিচে যাও মা, আমি একটু বিশ্রাম করি। বিজয়া পিতা শিওরের বালিশগুলি গুছাইয়া দিয়া পায়ের উপর শালখানি যথাস্থানে টানিয়া দিয়া আলোটা চোখের উপর হইতে আড়াল করিয়া দিয়া নিচে নামিয়া গেল। পিতার জীর্ণ বক্ষ ভেদিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িয়াছিল। সেদিন বিলাসের আগমন সংবাদে কন্যার মুখের উপর যে আরক্ত আভাটুকু দেখা দিয়াছিল, বৃদ্ধকে তাহা ব্যথাই দিয়াছিল। বিলাসবিহারী রাসবিহারীর পুত্র। সে এই কলকাতা শহরে থাকিয়া বহুদিন যাবৎ প্রথমে এফে এবং পরে বিয়ে পড়িতেছে। বনমালী সমাজ ত্যাগ করিয়া অবধি বড় একটা দেশে যাইতেন না, যদিচ ব্যবসায় শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশেও জমিদারি অনেক বাড়াইয়াছিলেন, কিন্তু সে সমস্ত তত্ত্বাবধানের ভার বাল্যবন্ধু রাসবিহারীর উপরেই ছিল। সেই সূত্রেই বিলাসের এ বাটিতে আসা যাওয়া আরম্ভ হইয়া কিছুদিন হইতে অন্য যে কারণে পর্যবসিত হইয়াছিল তাহা পরে প্রকাশ পাইবে। কি হবে এরপর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সমৃদ্ধ করুন। থ্যাংক ইউ মাই লাভস, টেক কেয়ার।